প্রেম তিশা লেখনীতে ইসরাত জাহান জেরিন পর্ব সংখ্যা 12। নেওয়াজ কুঠিরের অন্দরমহলে সবাই একত্রে হয়েছে। প্রত্যুষের আর বাইরে যেও যাওয়া হলো না। তিশার তো খুশিতে হাতির 5 পা দেখার মতো অবস্থা। এবার মনে হয় এক দফা এক দাবি আন্দোলন করে হলেও মিসেস দেওয়ান তাকে এ যাত্রায় হতেই হবে। কিন্তু এমন ভদ্রলোকের পাঠাতে হলে নিজেকে ভদ্রলোক হওয়ার আগে অতি গুরুত্বপূর্ণ। তৃষা মনে মনে ঠিক করে নিয়েছে এখন থেকে সে ভদ্র হয়ে থাকবে, অতীব ভদ্র গুণ দেখাবে। এখন থেকে সে একেবারে নম্র ভদ্র আচরণ করবে, কম কথা বলবে, এমন ভাব করবে যেন গালি নামক শব্দ সে 20 বছরের জীবনে প্রথম শুনল। তাকে এমনভাবে ভাব বজায় রাখতে হবে যেন সে মুখ খুলতে পারে। আমি কালি নলি খালি জলি সব শব্দই শুনেছি। ওমা, গালি এটা আবার কি শব্দ? এটা তো আমি জীবনেও শুনিনি। ওই যে মুরগির পেটে থেকে যে গিলা থাকে না, ওইটার কথা বলছেন নাকি? এমন একটি ভাব নেবে। হেতিজা কাজের মেয়ের দিকে আগেই তিশার জন্য রুম ঠিকঠাক করে রেখেছিলেন। প্রথম যখন তিশাকে দেখলেন তখনই কিছুক্ষণ হাঁ করে চেয়ে রইলেন। মেয়ে তো ভারী সুন্দর, পটল চেরা চোখ, গোলগাল একটা মুখ, চুলগুলো তো লম্বা না, তবুও ভীষণ মিষ্টি দেখতে। তাছাড়াও মেয়ের ব্যবহার দেখতে মাশাআল্লাহ, পারিবারিক শিক্ষা আছে বলতে হবে। তবে হেতিজা সবচেয়ে বেশি খুশি হতো তখন যখন জানলো তৃষা আর প্রত্যুষ একে অপরকে আগ থেকে চেনে। ছেলে আর মেয়ের সাথে কথা বলে তাহলে যাক, ভালোই হলো। ছেলে যদি এ যাত্রায় কাউকে মনে ধরে একটা গতি হয় ভালোই হবে। হেতিজা তৃষাকে পই পই করে বললেন, শোনো মা, আমার মেয়ে প্রেমান্ত্রী কিন্তু হারে বজ্জাত স্বভাবের, বাজে কাজ ছাড়া দুনিয়ার সব অকাজ কুকাজে এক্সপার্ট সে। সারাদিন কোরিয়ান ড্রামা দেখে। ওই যে সুন্দর সুন্দর কোরিয়ান ছেলে আছে না কতগুলো, ওগুলো অপ্পা আপ্পা এইসব বলে ডাকে। রাতে ওদের ছবি বালিশের নিচে রেখে না ঘুমালে নাকি ওর ঘুমোয় ব্যাঘাত ঘটে। দেখো, আমি খালি টিউশনের জন্যই তোমাকে রাখিনি, ওকে সারাদিন নিজের সাথে রাখবে, মানুষ করবে বলেই রেখেছি। তোমার টাকা পয়সা যাবতীয় খরচ কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আমি খালি মেয়ের জন্য তোমায় এনেছি। তুমি আমার মেয়েটাকে মানুষ করে দাও। মানুষ কিভাবে করবে ভাবতে লাগলো তৃষা। মাথায় তার প্রেম পীড়িতের ভূত, এই ভূত তুমি থেরাপি দিয়ে ছাড়িয়ে দাও। 2 বছর ধরে ইন্টার পড়ে আছে, এইচএসসি দেওয়া আর হচ্ছে না। এসএসসিটা অনেক কষ্ট দিয়েছে, তাও কোনো মতে পাশ করেছে। ওর সাথের মেয়েগুলো পড়াশোনায় ভালো ছিল, ওইটাকে ঘুষ দিয়ে সব দেখাতে রাজি হয়ে করেছিল। কত কাহিনী। হেদিজার কথা শুনে প্রথমে তিশার মাথাটা ভন ভন করে উঠল, এ কি অবস্থা। পরে ভাবলো হবু ননদিনই তো, একটু সমস্যা সহযোগিতা তো করাই যায়। সে ফকির মিসকিনদের কেউ তো আর ননদের কে করতে পারবে না, সে তো ফকির মিসকিনকেও সাহায্য করে। তিশা প্রেমের সাথে পরিচয় হয়ে একেবারে রমে গেল, প্রেমার সাথে। বড়লোকের সব বড়লোকই কারবার। ওই আলিশান রুম, বারান্দায় দাঁড়িয়ে ডান দিকটা তাকাতেই অনেকটা দূরে বাতি দেখতে পেল, ভালো একটা আলো। অন্ধকার হয়ে আছে, তাও রাতের বেলায় এত বুঝলো যে ওইখানে কি থাকতে পারে। তবে কিছুক্ষণের মাঝে ওই রুমে প্রত্যুষ প্রবেশ করলো। তারপর জিজ্ঞেস করে, কোনো অসুবিধা হচ্ছে না তো? তৃষা আর চোখে একবার প্রত্যুষের বুকের দিকে তাকিয়ে পরক্ষণে বলে, আপনি খালি গায়ে জিম করবেন? গোসল করে এসে নগ্ন বুকে আয়নার সামনে দাঁড়িয়ে থাকবেন, আর সেসব আমি মাঝখানে উকিঝুঁকি মেরে দেখব। এর চেয়ে সুবিধা আর কি হতে পারে? কি চুপ করে আছেন কেন? কথা বলেন। হুঁশ ফিরল তিশার। আরে না না, অসুবিধা হবে কেন? সেই সুবিধা আপনি আছেন না, তবে এখনো ভাবতে পারছি না আপনার সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে, আর এখান থেকে সাক্ষাৎটা রোজই হবে। প্রত্যুষ মুচকি হেসে জিজ্ঞেস করলো, চা নাকি কফি? চা আমার জন্য বেশি কমফোর্ট, তবে আজকে একটু কফি হলে ভালো হবে। ওয়েট, আমি বানাচ্ছি, তারপর ছাদে গিয়ে না হয় কথা হবে। ও আচ্ছা। এই সময় কেন, ভয় হচ্ছে? ছাদ থেকে ফেলে দিব এই ভয়? ভয় কি আছে? আরে না, ভয় কেন? তবে আজকে এই বাড়িতে এলাম, আপনার বোনের টিচার আমি, বাড়ির মানুষ কিছু মনে করবে না? টিচার হওয়ার আগে কিন্তু পরিচয়টা আমার সঙ্গে হয়েছিল। তাও ঠিক। তিশা মুচকি হাসল। ছাদে এসে দুজন কার্নিশে পাশাপাশি বসে পড়ল।
রাত তখন অনেকটাই হয়ে গেছে। শহরে আলো নিয়ে ঝিলমিল করছে, তবে ওই পাশের আকাশ পুরোই অন্যরকম। আধখানা চাঁদ ভেঙে আছে যেন, চারপাশে অগণিত তারা। প্রত্যুষ চুপচাপ চাঁদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, চাঁদটাকে যত দেখি ততই মনে হয় ও একেবারে নিঃসঙ্গ। কোটি কোটি তারা আছে তার চারপাশে, তবুও সে কত একা। তৃষা হালকা এসে জবাব দিল, চাঁদের এই নিঃসঙ্গতাই তো ওকে আলাদা করেছে। যদি সবার মতো হতো তাহলে হয়তো আমরা ওর দিকে এমনভাবে ফিরেই তাকাইতাম না। প্রত্যুষ দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু আলাদা হয়ে থাকাটা কি সুখের? আমাদের জীবনেও তো এমন ভিড়ের মতো থেকেও একা হয়ে যায় আমরা। এই একাকিত্বটা কি আদৌ সুখ দেয়? তৃষা একটু থেমে গম্ভীর হলো, হয়তো এটাই বাস্তবতা। সবাই ভেবে তার চারপাশে অনেক মানুষ থাকে, কিন্তু শেষমেশ নিজেকে লড়তে হয় একা হয়ে। হওয়ার সুযোগ জোরেই বলল। তৃষা চুল উড়ল বাতাসে। প্রত্যুষ চুপচাপ তাকিয়ে রইল। তৃষা এবার বলল, আপনি কি খেয়াল করেছেন দিনের আকাশে আমরা চাঁদ দেখি না, কিন্তু সে তো তখনও থাকে। জীবনে অনেক সম্পর্ক এরকমই, চোখে দেখা যায় না অথচ আছে। প্রত্যুষ মৃদু হেসে সায় দেয়, হ্যাঁ হয়তো আমরাও তাই। সব কথা বলি না, তবে আকাশের মতোই চুপচাপ পাশে থেকে যাই। আচ্ছা, তুমি খেয়াল করেছো শহরটা দিনে যতটা কোলাহল রাতে ততটা একা হয়ে যায়? তৃষা চায়ের কাপটা আঁকড়ে ধরে বলল, শহর একা হয় না, একা হই আমরা। দিনের ভিড় সেই ঝুঁকি দেই, রাতের আকাশের নিচে টের পাই। প্রত্যুতে হালকা হেসে ফেলল, তুমি সব কিছুর এত দার্শনিকভাবে দেখো কেন? একটা দর্শন নয়, এটা হচ্ছে বাস্তবতা। আমরা কত দৌড়াই, কত হাসি আনন্দ করি, অথচ শেষমেশ নিজেদের ঘরে ফিরে আবার চুপ করে যাই। সত্যি কথা বলতে কি, আমি মাঝে মাঝে ভয় পাই ভবিষ্যৎ নিয়ে। এই যে পড়াশোনা, কাজ, শেষমেশ কি হবে ভেবেই আমাদের হারিয়ে যেতে হবে। প্রত্যুষ গম্ভীর হলো, আলাদা হয়ে থাকা সহজ, আবার ভিড়ের সঙ্গে মিশে গিয়ে নিচে থাকাও কঠিন। এই তো আমাদের লড়াই। কিছুক্ষণ পর চুপ রইল। ওপরে তারাগুলো মিটমিট করে জ্বলছে, তাকিয়ে আছে তাদের ওই দিকে। তৃষা নড়ে চড়ে বলে, আপনি কাউকে ভালোবাসছেন কখনো? ভালোবাসার মতো সৌভাগ্য আমার জীবনে আসেনি, তবে একজনকে ভালোবেসে দেখেছি, ধ্বংস হতে দেখেছি খুব করে। একতরফা ভালোবাসার ক্ষমতা সেদিন অনুভব করেছিলাম। তৃষা চুপচাপ শুনছিল। প্রত্যুষ পুনরায় ধীরে বলল, অদ্ভুত না, একতরফা ভালোবাসা মানুষকে কতটা কষ্ট দেয়, ততটাই বাঁচিয়ে রাখে। মনে হয় কেউ জানুক বা না জানুক, আমি অত্যন্ত তাকে ভালোবাসছি। এইটুকু আমার বেঁচে থাকার কারণ, আমার জন্য এইটুকুই সান্ত্বনা। তৃষা ম্লান হেসে সায় দিল, কিন্তু সান্ত্বনা চিরকাল ঢেকে না, একসময় সেই ভালোবাসা একাকিত্ব হয়ে ফিরে আসে। দুজন কিছুক্ষণ চুপ, বাতাসে কেবল ঝাপটা কাগজের শব্দ। প্রত্যুষ এবার গম্ভীর হয়ে বলল, ভালোবাসার আসল ভয়টা কোথায় জানো? শুরুতে নয়, শেষের দিকে। যখন বুঝি সব শেষ হয়ে যাচ্ছে, তখন বুকের ভেতর অনুভূতি থেকে যায়, ভালোবাসা থেকে যাচ্ছে। বিচ্ছেদ আসলে ভালোবাসা মারে না, বরং তাকে জাগিয়ে তোলে। তৃষা ধীরে ধীরে মাথা নাড়ে, তার চোখে কোথাও দূরে, হয়তো ঠিকই, ভালোবাসা তো শেষ হয় না, শুধু মানুষগুলো আলাদা হয়ে যায়। আমরা ভাবি ভুলে গেছি, আসলে ভুলতে পারি না, বরং নীরবতার ভেতর আরও তীব্র হয়ে ওঠে ভালোবাসার ক্ষত। প্রত্যুষ মৃদু হেসে বলে, তাহলে কি ভালোবাসার মানে শেষমেশ একাকিত্ব? তৃষা উত্তর দিল না। হাওয়ার ঝাপটায় তার চুল এলোমেলো হলো। সে কেবল দম নিয়ে বলল, হয়তো। তবুও মানুষ বারবার ভালোবাসে, কারণ একাকিত্বের ভেতর যে শূন্যতা, সেটা ঢাকতে হলেও ভালোবাসতে হবে, বারবার, শতবার, নতুন করে, নয়তো কাউকে বহুবার। জানো, আমি মাঝে মাঝে ভাবি, আমরা এত ভেতরের কথা আকাশের সঙ্গে বলি, অথচ একে অপরের কথা বলার সাহস হয় না। তৃষা কাপ থেকে শেষ চুমুক দিয়ে উত্তর দিল, কারণ আমরা জানি কথা বলতে হয়তো ব্যস্ততা পাল্টে যাবে, আর আমরা কেউ হয়তো সেটা চাই না। তৃষা এবার প্রত্যুষের দিকে তাকায়। প্রত্যুষ আর তাকালো না, কেবল বলল, চলো নেমে যাই, রাত অনেক হলো। আকাশ থেকে তারার মতো আমরা আমাদের বাস্তবতায় ফিরি। রাতের আকাশটা ঘন অন্ধকারে ঢাকা। দূরের শহরে একটানা মৃদুবাতি আর ধূসর আলো ফাঁকে ফাঁকে ছায়া ফেলছে। রাস্তার ধারে দাঁড়ানো বাইকগুলো লাইটে ঝলমল করছে ইঞ্জিনের তাপে। বাতাস কেঁপে উঠেছে ক্ষণে ক্ষণে। প্রেম নেওয়াজ হেলমেট ঠিক করে বাতাসে বইছে তার বাইকের শব্দ।
তার পাশে দলমতে কিছু শব্দ সদস্য। প্রস্তুত? তার দলের একজন জিজ্ঞাসা করল। প্রেম শুধু মাথা নাড়ল, কোনো শব্দ নেই। প্রেমের ওপরে দিকে কালো লেদারের জ্যাকেট, কাঁধ এবং কোমরের চারপাশ পেডিং দিয়ে তৈরি। জ্যাকেটের কিছু সূক্ষ্ম ড্রাইভ যা বাইকের লাইটে ঝলমল করছে। নিচে পড়া ড্রাগ গ্রেড বা ব্ল্যাক ফিউটেস জিন্স, পায়ে মোটরসাইকেল বুট, পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে রাখা হয়েছে। ব্রেক বা স্ট্যান্ডের সময় সে নিরাপদ থাকে। হাতে কালো ফিটেড গ্লাভ। রেস শুরু হলো। রাতের নিস্তব্ধতা ভাঙলো বাইকের গর্জন দিয়ে। প্রেমের হাত, পা, চোখ সবকিছুই একই ছন্দে। বাইক যেন তার অঙ্গ প্রত্যঙ্গেরই অংশ। চারপাশে অন্য দল রাস্তার বাঁকে আসলো। প্রেম নিখুঁত কন্ট্রোলে বাইক নেভিগেট করলো। বাতাস কেটে যাচ্ছে, চুলগুলো হেলমেটের ভেতর উড়ছে। প্রতিক্ষণ চেষ্টা করছে তাকে পেছনে ফেলার, কিন্তু প্রেমের চাপলতা অভিজ্ঞতা সবকিছু ছাপিয়ে গেছে। শেষ লম্বা সারি পথ। প্রেম তীব্র গতিতে প্রতিটি রেসিং লাইন পার করে। ধুলো উড়ছে, কাদা ঝাপসা করছে, কিন্তু সে থামে না। শেষ ফ্ল্যাগের কাছে পৌঁছাতেই প্রেম নেওয়াজ জিতল। রেসের শেষ বাইক থামিয়ে হেলমেট খুলল। সবাই গর্জে ওঠে, চিয়ার আপ করে। দলের সবাই পানি, হুইস্কি, ড্রিঙ্কস নিয়ে তার দিকে ছুটে এলো। চিৎকার করে হাত তুলে চিয়ার করলো। দেখেছিস, আমরা জানতাম তুই পারবি প্রেম, কেউ একজন বলে উঠল। প্রেমের দলের লেডি বাইকারটার হাতে পানির বোতল। সে এগিয়ে যাবে তখনই হেরে যাওয়া প্রতিপক্ষ বলে ওঠে, হেরে গেছি তো কি হয়েছে এলিসা, তুমি আজকে রাতটা আমার সঙ্গে কাটিয়ে আমায় জিতিয়ে দাও না। এলিসা প্রেমের দিকে তাকাতেও এলো না। সে বাইকের ওপর হেলমেটটা রেখে নিচে নেমেই বলা নেই কওয়া নেই একের পর এক ঘুষি মারতে লাগলো লোকটিকে। ছেলেটি নিজেও বুঝতে পারেনি এমন কিছু হবে। সবাই এসে প্রেমের হাত থেকে তাকে ছাড়ানোর চেষ্টা করলো, পারল না। শেষে অঙ্কুর এসে তাকে কষ্টে প্রেমের থেকে টেনে সাইডে নিল। প্রেম বলে উঠল, আরে ছাড় আমাকে, একে তো হেরেছে, তার ওপর আমার দলের বাইকারদের নোংরা কথা বলছে। ওকে রুমেই পাঠাবো, তবে বেডরুমে না, হাসপাতালের রুমে। ততক্ষণে ভিড় জমে গেছে। কেউ একজন চেঁচিয়ে উঠে বলল, আরে প্রেম ভাই, এই ছেলের শ্বাস চলছে না। অঙ্কুর সে কথা শুনে প্রেমের দিকে তাকাতে প্রেম ভাবলেশীনভাবে বলল, মাটি খুঁড়ে চাপা দিয়ে দে শালাকে। কাল রাতে আর ঘুম হলো না। প্রত্যুষের সঙ্গে কথা বলার পর আরও একটু চোখজোড়া ঘুমে এলো না তার। ভোরের দিকে ঘুম ভাঙলো তিশার। সে উঠে গিয়ে বারান্দায় দাঁড়াতে এক ডান পাশে চোখ গেল। ওই পাশটায় এত জঙ্গল কেন? লম্বা সব গাছের জন্য তো কিছু দেখাই যাচ্ছে না। তিশা একটু হাঁটাহাঁটি করা দরকার। সে পানি খেয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। বাড়ির বাইরে যাবে কি যাবে না ভাবতে ভাবতে চলেই গেল। কত বিঘা জমির ওপর এই নেওয়াজ কুটির? আচ্ছা, প্রত্যুষের নামের শেষে তো দেওয়ান পদবী, তাহলে বাড়ির নাম নেওয়াজ কেন? অদ্ভুত তো, ভীষণই অদ্ভুত। বাড়ির সামনে ঝর্ণা, ফল ফলাদির গাছের অভাব নেই। কি সুন্দর করে সাজানো গুছানো সব। তৃষা হাঁটতে হাঁটতে এগিয়ে আরো সামনের দিকে গেল। এখনো পুরোপুরি আলো ফোটেনি। তৃষা হাঁটতে হাঁটতে কখন যে জঙ্গলের দিকে পৌঁছে গেল। একটা আসার পর বুঝতে পারলো সে ফোনটা সে রুমেই রেখে এসেছে। এখন অন্ধকার একটা হাত বানানোর বন। যাও সূর্যের আলো ছিল এদিকটা আসার পর সেটা অবনিষ্ট আলোর মতোই অন্ধকারে বদলে গেছে। জঙ্গলটা এমন সময় ফুরিয়ে গেল একেবারে ছোট্ট একটা বন। শেষে আসতেই চোখ পড়লো একটা দোতলা কাঠের বাড়ি। চারদিকে কেমন ছিমছাম। মাঠে একটা বাড়ি। তৃষা আর এগোবে কিনা ভাবতে ভাবতে কানে একটা শব্দ এলো, মাটি খোঁড়ার শব্দ। এ অসময়ে কে মাটি খুঁড়ছে? সে একবার একটু ভয় অবশ্য পেল, কিন্তু ভ্রম ভেবে পাত্তা না দিয়ে আবারও 2 কদম এগোতেই গুনগুন শব্দ এলো। তারা পা মুহূর্তে যেন থমকে গেল, জমাট বাঁধলো। সে স্পষ্ট শুনতে পাচ্ছিল কেউ গান গাইছে, আর গানের সুরটা তার পরিচিত। গান গলা স্পষ্ট হলো, শরীরের ডান পাশ দিয়ে বয়ে গেল একটি হালকা শিহরণ। কেউ গান গাইছে আর মাটি খুঁড়ছে। প্রেম আমার, ও প্রেম আমার। তৃষা আরেকটু এগিয়ে যেতেই হঠাৎ করে পেছন থেকে কেউ একজন তার মুখটা চেপে ধরলো। তৃষা তার হাতের দিকে তাকালো, কালো একটা হুডি পরা। তৃষা চিৎকার করার উপায় পাচ্ছিল না। হঠাৎ লোকটা তার কানের কাছে এলো, ঘাড়ের কাছে মুখ রাখতেই বলল, কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায়, স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? সূর্যের আলো চোখে আসতেই ঘুম ভেঙে যায় তৃষার। সে উঠে বসতে দেখলো 9টা বেজে গেছে। হায় আল্লাহ, প্রথম দিনে এত লেট।
তিশা স্পষ্ট মনে আছে ভোরের দিকে তার ঘুম ভেঙেছিল, তখন সে উঠে জঙ্গলের দিকটায় যায়। হঠাৎ কেউ একজন তাকে পেছন থেকে চেপে ধরে, ব্যাস তারপর কি হয়েছিল মনে নেই। তিশা কখনো চোখে ঝাপসা দেখছে। উঠে বসতে একজন মহিলা নক করে রুমে ঢুকে বলে, আপা আপনার কি ঘুম ভাঙছে? এই বাড়ির মানুষ সকালে একলগে খাওয়ান খায়, আপনারে বড় ম্যাডাম ডাকতে পাঠাইছে। তিশা কাজের মহিলা জনুর দিকে তাকিয়ে বলল, আসছি, জাস্ট 5 মিনিট। আচ্ছা। তিশার মাথাটা এখনো ঘুরছে। সে বারান্দার দিকে গিয়ে ডান পাশে সেই জঙ্গলের দিকে তাকালো। চটজলদি ভেতরে ঢুকে পড়লো। স্বপ্ন নাকি সত্যি দেখেছে সেটাই ভাবছে নিজের মনে মনেই। নাস্তার টেবিলে এসে বসলো। হেতিজা হেসে বলল, শরীর অসুস্থ নাকি? না, তবে কেমন জানি একটা লাগছে। নাস্তা করে নাও, সব ঠিক হয়ে যাবে। তিশা টেবিলে প্রত্যুষকে খুঁজলো, অথচ পেল না। এখন মুখ ফুটে জিজ্ঞাসা করতে পারলো না তার হবু শাশুড়িকে, ওগো মা শুনতে পাচ্ছেন? আপনার ডাউনলোড করা হ্যান্ডসাম ছেলেটা সকাল সকাল তার চাঁদমুখখানা দর্শন না দিয়ে কমে গেল। প্রেমা এসে বসতেই তিশা বলল, আজ থেকে পড়ালেখা শুরু করতে হবে কিন্তু। শেখাতে প্রেমা ভীষণ খুশি হলো কিনা বলা যায় না। সে ফোন এনে গ্লাসের কাছে হেলান দিয়ে ফোনটা রেখে কোরিয়ান ড্রামা ছাড়লো। তিশা ভেতরে ভেতরে তা দেখলো, বলল, খাওয়ার টেবিলে ফোন এনে ড্রামা দেখা। তবুও সে মুখে হাসি বজায় রেখে বলল, তো কি ড্রামা আজকাল দেখা হচ্ছে? লাভলি রানার। নায়কটাকে আমার ভালো লাগে না, তবে যতই সুন্দর হোক না কেন, কই সে আর ক্রয় প্রেম ভাই। শেষের কথাটা একটু ধীরেই বলল প্রেমা। তিশা তাতে বিশেষ পাত্তা দিল না। কিছুক্ষণের মধ্যে নিচতলার ঘর থেকে সিদ্দুক নেওয়াজ এসে টেবিলে বসতেই হেতিজা তিশার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিশা তখন বুঝতে পারছেন না এই লোকের পদবি দেওয়ান না হয়ে নেওয়াজ কেন হয়েছে। সিদ্দিক এবার চারদিকে তাকিয়ে মোখলেসকে জিজ্ঞেস করলো, প্রেম কোথায়? আজকে শুক্রবার, সে কি ভুলে গেছে? শুক্রবার যে সবাই একসাথে মিলে খাবার খাই আমরা। আর এই হেতিজা, প্রত্যুষ কোথায়? হেতিজা বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন, বাবা ভোরে বের হয়েছিল শুনলাম, রুমে আছে, ফ্রেশ হয়ে নিচে নামবে। যাও কালুর বাপ, প্রেমরে নিয়ে আসো। তৃষা ভুরু কুচকে সিদ্দিকের দিকে তাকিয়ে বললেন, ও মা, উনি এই বয়সে প্রেম ভালোবাসাকে ডেকে আনতে বলছেন কেন? আচ্ছা ডাকুক, ভালোবাসার তো বয়স হয় না। মোখলেস যাওয়ার জন্য দরজার সামনে যেতে চোখ আটকে গেল এক দিকটায় এগিয়ে আসা পুরুষের দিকে। মোখলেসের মুখে হাসি ফুটলো। সে বলল, আরে আপনার জন্য অপেক্ষা করতেছে সবাই। প্রেম একটা মুচকি হাসি নিয়ে বলল, চলো তাহলে, অনেক ক্ষুধা পেয়েছে। প্রেমের পরনে সাদা একটা প্যান্ট, আজকে আর গলায় কোনো লকেট নেই, কেবল হাতে একটা রোলেক্সের ঘড়ি। হালকা নীল রঙের শার্টে তার ওই আকাশের মতোই অপূর্ব লাগছে। গায়ের রংটার সাথে জামার রংটা কি দারুণ মানিয়েছে। সানগ্লাসটা চোখের নিচে ভেতরে যাওয়ার জন্য সময় খুলেছে। প্রেম ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তার গায়ে সেই রোজ ব্র্যান্ডের পারফিউমের গন্ধটা ছড়ায়। তৃষা খাবারটা মাত্র মুখে তুলেছিল, মা প্রেমকে দেখতে পেয়ে নাক মুখ কুচকে সেই খাবার নিমিষেই গলে এলো। প্রেমা আর পানি এগিয়ে দিবে নাকি প্রেমাকে দেখবে নিজেই বুঝতে পারছে না, তবুও পানি এগিয়ে দিল। তৃষা মাথা তখনও কাজ করছে না। সে তৃষাকে দেখেও না দেখার মতো ভঙ্গিমা করে। একেবারে তৃষার পাশের চেয়ারেই বসে জুনুকে বলল, পাউরুটিগুলো মাখন দিয়ে টোস্ট করছো তো? জি। আর স্ট্রবেরি এবং চকলেট? শুনো, সকাল সকাল এত গরম পড়েছে, আজ কোল্ড কফি দিবে সঙ্গে। আচ্ছা ঠিক আছে। ডিম হাফ বয়েল, পুরো সিদ্ধ কিন্তু যেন না হয়। তৃষা নিজে নাস্তা না করে তার দিকে তাকিয়ে আছে। সে সকাল সকাল পরোটার সঙ্গে চা আর সবজি খাচ্ছে, ডিম ভাজিও আছে। আর প্রেমকে দেখো কী সব বড়লোকি খাবার খাচ্ছে, কিন্তু কথা সেটা না। তৃষা নেশা তো করেনি, তবে চোখের সামনে প্রেমকে কেন দেখছে? আর এই ছোকরা আজ একটু বেশি হ্যান্ডসাম লাগছে কেন? এ কোথায় এসে পড়লো? মাথার ব্যথাটা দ্বিগুণ হয়ে গেছে। তৃষা আবার মতো চায় চুমুক দিয়ে শীত বেয়ে প্রত্যুষকে নেমে আসতে দেখে। কালো একটা ব্লেজার পরা, ভেতরে সাদা শার্ট, গলায় টাই, একেবারে খাঁটি জেন্টলম্যান যাকে বলে। তৃষা তো এবার মাথাটা ঘুরে যাওয়ার পালা। গায়ের পারফিউম মাখা হ্যাং হয়ে যাচ্ছে। প্রত্যুষ মুচকি এসে তৃষার পাশের সিটটায় বসলো। তৃষার বামে প্রেম, ডানে প্রত্যুষ।
একজন একটু কম সুদর্শন হলেও পারত। শ্বাসকষ্ট উঠে যাচ্ছে ওর। চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে, এই কেউ অ্যাম্বুলেন্সে খবর দে, নয়তো কিছু একটা কর। এভাবে আর কতদিন? চারপাশে শুধু সুপুরুষ। সন্ধ্যার দিকে প্রেমাকে পড়াতে বসে তৃষা। তৃষা জানতে পারলো আসলে এই বাড়ির ছেলে হচ্ছে প্রেম নেওয়াজ, আর প্রত্যুষ তো দেওয়ান বাড়ির ছেলে। তবে এখানে মানুষ হওয়া তৃষা এখান থেকে কি করবে বুঝতে পারছে না। প্রত্যুষ আর সে এক বাড়িতে আছে, সে খুশিতে লুঙ্গি ড্যান্স করবে নাকি প্রেমের বাড়িতে আছে থাকতে হবে এই ভেবে ফাঁসির মঞ্চে ঝুলতে থাকবে। এই প্রেম নেওয়াজের জন্য কোথাও শান্তি নেই। তৃষা প্রেমাকে ওদিকটা জঙ্গল সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। সেদের সাথে জিজ্ঞেস করাটা কেমন যেন হয়ে যায়। এত ছোট লোক নাকি সে? পড়া শেষ হতেই তৃষা নিজের রুমের বারান্দায় গিয়ে আবার উকিঝুঁকি মারলো জঙ্গলটার দিকে। আচ্ছা, এখানে কে থাকে? আর সকাল সকাল প্রেম নেওয়াজ এমন জামাই সেজে বাইরে থেকে এলো কেন? গেটের দিকে চোখ যেতেই দেখলো প্রত্যুষ গাড়ি বের করে কোথাও একটা যাচ্ছে। ইস, একবার যদি তার দিকে তাকাতো। তৃষা মনে মনে গেয়ে উঠল, আমার দিকে চাইয়া দেখেন বয়স কত অল্প, সারা রাত জেগে থাকে, করব অনেক গল্প। 2 লাইন গিয়ে তৃষা থেমে গেল। ভুরুকুচকে বলল, আব্বে শালা, রাত জেগে গল্প কেন করব? টু মাছ ফকিরি কারবার। তৃষা ভালো করে সন্ধ্যা নামতেই তিরিং বিরিং করে চোরের মতো সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আজ তো ওই জঙ্গলে যাবেই যাবে। ওইখানে কেমন ফাঁকা স্পেস আছে দেখতে হবে না? নইলে তো পরের বার প্রত্যুষ জানেমানকে নিয়ে জঙ্গলে মঙ্গল করবে কেমন করে? তৃষা সুন্দরভাবে তৈরি হয়ে গায়ে একবারে পারফিউম মেরে জঙ্গলের দিকে হাঁটা ধরলো। এবার ফোন সাথেই ছিল, যেখানে যে সময় লাগায়নি। তবে তৃষা এখনো বুঝতে পারছে না ভোরেরটা কি সত্যি ছিল নাকি ভ্রম ছিল। আর যদি সত্যি হয় তাহলে কে তাকে রুমে এনে শুয়ে দিল? ওমা, আশিকি জিন নাকি? হয়তো, আবার নয়তো। এমনিতেই তৃষা একটু সুন্দর মানুষ। একদিনে মানুষ তাকে বিরক্ত, অন্যদিকে ভূতে। কি ননসেন্স বিষয়। তৃষা জঙ্গল পেরিয়ে শেষ দিকে গিয়ে একটা কাঠের বাড়ি। নিজের দিকে তাকায়, আবার থাই গ্লাসের পুরোটা বাড়ি চলছে। বাহ, নইলে তো অন্ধকারে গুদম হয়ে থাকতো জায়গাটা। তৃষার কেন জানি বাড়িটার প্রতি আকর্ষণ তৈরি হলো। আচ্ছা, সে রিলসে দেখেছে এমন পরিত্যক্ত বাড়িতে অনেক টাকা পয়সা পাওয়া যায়। খুঁজে দেখবে নাকি টাকা পয়সা? তৃষা থাই গ্লাসের সামনে গিয়ে খোলার চেষ্টা করে, সেটা খুলেও গেল। সে কথা না বাড়িয়ে ভেতরে ঢুকে পড়ল। ভেতরে সব ফার্নিচার কালো রঙের, অদ্ভুত সব এন্টিকের জিনিসপত্র। তৃষা পানির শব্দ পেল, সে সঙ্গে আরও বেশি কিছু শব্দ কানে এলো তার। আরেকটু সামনে যেতেই একটা ওপেন কিচেন দেখলো। একটা লোক কিচেনে কী সব করছে। পেছন থেকে কেবল পিঠটাই দেখতে পেল সে। লম্বা চওড়া কাঁধ, পেশিবহুল কিছু সুঠাম মানুষ, কালো রঙের ট্রাউজার পরা, বুকটা নগ্ন, পিঠে স্কেপুলা দেখা যাচ্ছে কাঁধের পাশে। পিঠের হাড়ের ওপর থেকে স্পাইক পর্যন্ত উঁচু এবং আলতো সরে হাঁটার ছাপগুলো পিঠে ছোট্ট বাটারফ্লাইয়ের আকৃতি ধারণ করছে। লোকটা মৃদু নড়তে সেই ছাপটুকু আরও স্পষ্ট হয়ে ওঠে। তৃষা আরেকটু কাছে যেতেই বুঝতে পারে লোকটা মনোযোগ দিয়ে রান্না করছে। পরিচিত একটা পারফিউমের গন্ধ নাকে আসতেই লোকটি এবার পেছন ফিরে তাকালো। মুহূর্তে তৃষা জমে উঠল। ওমা, এ তো দেখি প্রেম নেওয়াজ। প্রেম কেবল তার দিকে তাকাতেই বাঁকা হেসে বলল, প্রথমে ভার্সিটি, তারপর বাড়ি, এরপর এখানেও। নেক্সট কোথায় যাবে? প্রেম নেওয়াজের কথাটি শেষ করলো না প্রেম। মুখ সামলে কথা বলুন। মুখ তো সামলে রাখবো, কিন্তু নিজেকে কতটুকু সামলাতে পারবে জানা নেই। প্রেম ভাই। তৃষা চোখ স্পষ্ট ভয়। প্রেম ছুরি হাতে নিয়ে তুলে বলল, এসে যখন পড়েছ ছাড়ি কি করে? সে গুনে গুনে ওঠে, ওয়েলকাম টু মাই ড্রাগ সাইট। প্রেম একটু একটু করে এগিয়ে আসে তৃষার দিকে। তৃষা একটা ঢোক গিলে পেছনের জন্য প্রস্তুতি নেয়। তাতেই এক মুহূর্তে প্রেম তৃষার গলা চেপে ধরে একেবারে নিজের কাছে নিয়ে আসে। প্রেমের উত্তাপ নিঃশ্বাসের পতন তৃষার শরীরে পড়তেই তৃষার শরীর ঠান্ডা হয়ে আসে। গলাটা এই লোক এত জোরে চেপে ধরেছে। তৃষা ছাড়ানোর চেষ্টা করে। প্রেম তার হাত দুটো এক করে পিছনের দিকে নিয়ে জোরে আরো চেপে ধরে। তৃষার রাগ তখন ফেটে পড়ে একাকার। মুখটা লাল হয়ে আসে। প্রেম তা দেখে বোধহয় আনন্দ পাচ্ছে। সে একবার তৃষার ঠোঁটের দিকে তাকায়। একেবারে কাছে সে নমনীয় কণ্ঠে বলে, এটা জাহান্নাম তৃষা, এখানে তোমায় স্বাগতম। বলে তৃষাকে ছেড়ে দেয় প্রেম। ধাক্কাটা এত জোরেই ছিল যে নিজেকে সামলাতে
তৃষার কষ্ট হয়। কোনো মতে তৃষা নিজেকে সামলে উঠে দাঁড়ালো। আপনি মানুষ নাকি জানোয়ার? আমার গায়ে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? আমি কি এমন সর্বনাশ করেছি আপনার? আমার বাড়ির মধ্যে অনুমতি ব্যতীত প্রবেশ করেছ। জবাব দাও, কেন এসেছো জুনিয়র এখানে? আমি কি জানি আপনার এই পাগলখানায় আসা নর্মাল মানুষের জন্য নিষিদ্ধ? প্রেম তৃষার দিকে এগিয়ে এসে তৃষা 2 কদম পিছিয়ে যায়। প্রেম তা দেখে থেমে গিয়ে বলল, আরেকটা বাজে কথা বললে থাপড়ায় মুখের জিওগ্রাফি বদলে দিব। বদলাতে আমিও অনেক কিছুই জানি। আমার বাল জানো তুমি, মুখে লাগাম টানো। প্রেম ভাইয়া, তোমার ভাইয়ার গুষ্টি তুষ্টি। আমি গেলাম, আর কখনোই বালের বাড়িতে আসবই না। এটা বাড়ি হলো? মনে হচ্ছে ভ্যাম্পায়ারের বাড়ি। ভুল করে ঢুকে পড়েছি। তুমি ওই ভুল করে ঢুকতেই পারো, বের হওয়ার ক্ষমতা নেই। যাচ্ছি। প্রেম পেছন থেকে তৃষার হাত ধরে পুনরায় তাকে নিচের কাছে টেনে আনে। এবার আর আঘাত নয়, চোখে চোখ রেখে মুখ ওপরে তুলে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলে, নিজের ইচ্ছে এসেছো, যাবে আমার ইচ্ছায়। আমার লাগছে প্রেম ভাই। বারবার ভাইয়া বলে হৃদয়ের ক্ষত বাড়িয়ে দিও না শোনা। প্রেম তৃষাকে উল্টো ঘোরায়। তৃষার চুলগুলো এবার পেছন থেকে স্পর্শ করে মুখ গুজে দেয় নিমিষেই তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। তৃষা যেন এবার সহ্য করতে পারছে না। সে ছেদ করে উঠল, আপনার ক্ষতের মধ্যে আমি লবণ চিপিয়ে দিব। দেখো শোনা, তুমি নিজেকে বেশি সুন্দরী আর সাহসী ভাবছো বোধ হয়। প্রেম তোমাকে এখনো ধরেইনি। যেদিন ধরবে সেদিন ঘুম ভাঙবে না আর তোমার। তাই তর্ক করাও না আমার সাথে। মুখে মুখে তর্ক করা আমার একেবারে অপছন্দ। এসব অপছন্দের কাজ করে আমাকে রাগাও কেন বারবার? লোক, কত ভালো করেই তো কথা বলছি, আপনি ছাড়েন। প্রেম আরো শক্ত করে তৃষাকে চেপে ধরে। ব্যথায় তৃষার চোখ দিয়ে জল গড়িয়ে পড়লে প্রেম কি জলে আঙ্গুল দিয়ে মুছে দিবে? কখনোই না। এখন তো এই বাড়ির চাকর তুমি, টাকা গিলছো, খাচ্ছ। আমি এসব করলে কি হবে? প্রেম নেওয়াজকেও তো খুশি করতে হবে, তাই না? ঠিকই, নোংরা আপনি। এত পবিত্রতা দেখাবেন আমার সামনে। দুনিয়ায় এত পবিত্রতা থাকলে জনসংখ্যা আজ এত বাড়তো না। আপনার মতো মানুষের জন্য দেশের আজ এই অবস্থা। যেভাবে বলছো মনে হচ্ছে আমি আমার 20-25টা বাচ্চা কাচ্চা তোমার ডোনেশন করেছি। তবে তুমি চাইলে এটা আপাতত করে দেখতে পারি, যদিও আমার সঙ্গে বিক্রিয়ায় যাওয়ার ক্ষমতা তোমার নাই, যোগ্যতা বা কোনো কিছুই নেই। আরে ভাই, এখন ছাড়ুন তো। এমন চেপে ধরে দাগ বানিয়ে দিচ্ছেন। এখন মলমের খরচা কে দিবে? আপনার নানাই? না, তোর নানা আছে না, ওইটাকে কবর থেকে তুলে এনে খরচার টাকা নিবি। তোর মতো প্রোডাক্টের ওপর তো একমাত্র ডেট ওভার করা ফ্যান্সি ডিল খাওয়া পাবলিক ছাড়া কেউই ইন্টারেস্ট হবে না। আর আমার ভেতর এত কুরকুরিও নেই যে তোর পেছনে টাকা চালাবো। সুন্দর হলে তাও ভেবে দেখতাম। তৃষা মুখ ফুলিয়ে গালি দেয় প্রেমকে মনে মনে। এই লোকের মুখে কি ছিরি, ছ্যা, একেবারে যেন লাগাম ছাড়া রেসের গরু। প্রেম তৃষাকে ছেড়ে দিতেই তৃষা বলল, আপনি একদম ভালো না প্রেম ভাই। কথা দিলাম আর কখনো আপনার এইদিকে তাকাবই না। আপনি আমার ভার্সিটি সিনিয়র, কেবল এইটুকুই জানি আমি। এছাড়াও আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনার বাড়ি মেয়েকে পড়াই, এখানে থাকার সুযোগ সুবিধা হয়েছে, এইটুকুই আমার পরিচয়। মুখে এটা বললেও মনে মনে তৃষা বলল, দাঁড়া বেটা শয়তান, আমার সঙ্গে সুযোগ পেলে আজ এমন করলি না? তোর ভাইয়ের বউ হয়ে যদি তোর ওপর অত্যাচার না করি তবে আমিও তৃষানো যায় না। আজকে রাতটা আমার ঘরে থেকে যাও। মাথা আপনার শেষ। এই মাথা আর দেশ কোনো কাজেই লাগবে না। মাথা কাজে লাগুক আর না লাগুক, শরীর তো কোনো না কোনো কাজে লাগবে। কার? তোমার। আপনার শরীর দিয়ে আমি কি করব? নিজের শরীরটাই তো সামলাতে পারি না। আমারটা অনেক কাজের। এই শরীরটা দেখতে পাও না, নারী স্বপ্ন, বুঝছো? রুচি খারাপ হয়ে যায় আর কি। অনেক পেঁচাল শুনেছি। যে দাগা আপনি আজ বানালেন না, তা একদিন 3 ডাবল করে তো উসুল করবে তৃষা, বলে দিলাম। আমি তৃষা, আমায় যে যেন তেন ভাববেন না। আমি এসব নিয়ে না যে উঁচু গলায় কথা বলে চুপ থাকবো। আমি তৃষা, আমার সঙ্গে গলা উঁচু করে কথা বললে আমি তার গলার রক টেনে ছিঁড়ে আনি। মাইন্ড ইট। প্রেম তাকে বাঁকা হাসলো, তারপর বলল, আই লাইক ইট। গল্পের সাসপেন্স থ্রিল
না থাকলে নিরামিষ লাগে। থ্রিলার জিনিসটা খুব ভালো লাগে আমার। প্রেম কাছে আসতে এবার তৃষা দেয় এক দৌড়, তবে তাড়াহুড়ো করে থাই গ্লাসটা দেখেনি, একটা বাড়ি খেয়ে ধপাস করে পড়ে যায়। প্রেম তখনও ভাবলেশীনভাবে তাকিয়ে রয়, যেই কিছুই হলো না। তৃষা সামলে ওঠে, দাঁড়াতেই প্রেম ফ্রিজ থেকে স্ট্রবেরি বের করে সেটা চকলেটের সঙ্গে মাখিয়ে মুখে দিল। বলল, পরের বার এলে পারফিউমটা বদলে আসবে। এই পারফিউমটা কম এয়ার ফ্রেশিং লাগছে বেশি, তবে শ্যাম্পুর গন্ধটা চলে। তৃষা কপাল কুঁচকে হাত ঘষতে ঘষতে উঠে দাঁড়ালো, তারপর এক দৌড়ে বাইরে চলে গিয়ে বলল, পরের বার এলে ডাস্টবিনের ময়লা নিয়ে আসবো প্রেম ভাই আপনার জন্য। চিন্তা নেই সোনা, ওই ময়লা তো আমি তোমাকেই খাওয়াবো, জলদি এনে ফেলো। শালা তোর জন্য ড্রেন থেকে শরবত তুলে আনবো। আপনার মনে বকতে বকতে তৃষা চলে গেল। এই তো এত করে বলল, আমার জীবনেও বকাবকি গালাগালি নেই। ওই বিশেষ কথা কি তার মনে আছে, নাকি ব্রেনের সেই বিশেষ অংশটা ডিলিট হয়ে গেছে? রাত 9টা বাজে কেবল তখন। উঁচু উঁচু ভবনের ফাঁক গলে সেই আকাশ দেখা যায় টুকরো টুকরো করে, কোথাও কোথাও অন্ধকার ঘন, কোথাও আবার বিদ্যুতের আলো ফিকে। যেমন নিয়ন সাইনবোর্ড, রাস্তার ল্যাম্পপোস্ট আর দোকানে ঝলমেলো আলো মিশে আকাশ কেমন যেন চেপে রেখেছে। তবুও মাঝখানে ওপরে তাকাতেই দেখা যায় অর্ধচন্দ্র ভেসে আছে। আলোটা ঝাপসা, কারণ ধোঁয়া আর ধুলোর আবরণে দীপ্তি যেন ম্লান হয়ে গেছে। খুব বেশি তারা দেখা যাচ্ছে না, যেখানে দেখা যাচ্ছে সেগুলো কেবল মিটমিটে বিন্দু মতো। তবে ওই আকাশটাও আলাদা, একটা আকর্ষণ আছে। এই আকাশটা যেন মানুষের ভিড়ে অনেকগুলো নিঃসত্ব দাঁড়িয়ে রয়েছে, বারংবার ভেসে যাচ্ছে। তুমি যতই হইচই করো, আমি অসীমতাই ধরে রাখবো। নেওয়াজ বাড়ির দেওয়ালের ঘরে প্রেমা শুয়ে শুয়ে কোরিয়ান ড্রামা দেখছে। হঠাৎ মনে হলো রুমে কিছু একটা ঢুকেছে। মা, কোরিয়ান নায়ক নাকি গবলিন? ওর মতো ক্ষমতা আছে হুটহাট করে এই জায়গায় ওই জায়গায় সব জায়গায় যাওয়া। প্রেমা নড়ে চড়ে বসে শব্দ আবার হলো। এবার কেমন কেমন জানি একটা ভয় করছে। সে বারান্দার দিকে যায়, কই কিছু নেই তো। পেছনে ফিরতে চিৎকার দিয়ে ওঠে, তবে শব্দটা হওয়ার আগেই কেউ একজন মুখ চেপে ধরে, গালে একটা চুমু দিয়ে বলল, আমি তোমার মেহবর্গ। অন্ধকার রুমটা, দেওয়াল জুড়ে ছবি টাঙানো, টেবিলের ওপর কাগজপত্রের অভাব নেই। ওইখানে ওই সব নারীদের লিস্ট আছে যারা প্রতারক। আচ্ছা, তাদের বেঁচে থাকার কি কোন যায় না? যারা একজনকে ভালোবেসে অন্যজনকে অনায়াসেই হয়ে গেছে। লোকটি কালো হুডি গা থেকে খুলে ফেললো, মুখটা মাস্ক খুলে টেবিলের উপর রাখতে গিয়ে শিকলের সঙ্গে বেঁধে রাখা নারীটির দিকে তাকালো। নারীটি চুপসে আছে, ভয়ে আর আতঙ্কে তার ভেতরে দানা বেঁধেছে। লোকটি মেয়েটির সামনে বসে তার চুলগুলো সুন্দর করে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কয় বছরের প্রেম ছিল? মেয়েটি চুপ করে রয়, ভয় তার ভেতরটা সব কথা গিলে ফেলেছে। লোকটির নিস্তব্ধতা একেবারে পছন্দ হয় না। সে হাতে ছুরিটা মেয়েটির আঙ্গুলে ছুঁয়ে বলল, প্রশ্ন করলে কেউ যদি উত্তর না দেয় আমার ভীষণ রাগ হয়। মেয়েটি কিছু বুঝে ওঠার আগে লোকটা ঘ্যাচাং করে তার আঙ্গুলটা কেটে নেয়। ঝর্ণার মতো রক্ত এসে তার মুখে ছিটে পড়ে। পুরো ঘর কেঁপে ওঠে। মেয়েটি হাহাকার চিৎকার দেয়। লোকটি উঠে দাঁড়ায়। পাশের ঘরে আলাদা একটা লোহার বিরাট খাঁচা আছে, তাতে হিংস্র একটা কুকুর বন্দি। লোকটি আদরে কুকুর। সে ওই ঘরটার দিকে আঙ্গুল উঁচিয়ে কুকুরটার দিকে তাক করে তৃপ্ত খেল খেলে গেল। তা দেখে কেমন জানি শান্তিময় একটা হাসি ফুটে ওঠে লোকটির মুখে। সে খাঁচার ভেতরে হাত ঢুকিয়ে কুকুরটির মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, এবার তোমার অংশ খাবে বলতো? বললেই তো আবার গান ধরলো, প্রেম আমার ও প্রেম আমার। শেষ রাতে ভালোই ঠান্ডা পড়েছে। আজ ঘুমটা অ্যালার্মের শব্দ অতি কষ্টে ভেঙেছে। তৃষা উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আপন মনে ঘরের মধ্যখানে। আজকে সকালে নাস্তার টেবিলে সে কাউকে পায়নি, এমন না যে একেবারে কাউকে পায়নি। সিদ্দিক নেওয়াজের সঙ্গে বেশ ভালোই কথা হয়েছে। কত কি জিজ্ঞেস করলেন তিনি। যখন জানতে পারলেন তার নাতি আর তৃষা একই ভার্সিটিতে পড়েছে, তখন তিনি আরো খুশি হন। তবে মুরব্বী খানিকটা মন খারাপ করে আবারও বলেছিলেন, জানো তো দাদু, আমার প্রেমের মাথার ব্রেনটা ছোট থেকে এমন ক্ষীণ, আজ পর্যন্ত কখনো রেজাল্ট খারাপ করেনি। একই সঙ্গে চাবিতেও চান্স পেয়েছিল, কিন্তু সে সেখানে গেল না। এই শহরের গন্ধ ছেড়ে কোথাও গেলে নাকি তার মন পোড়া মন নিয়ে তো আর পড়ালেখা হবে না। পড়ালেখা অনেক ঝামেলার মাঝে অনেক 2টা বছর তার নষ্ট হয়, নইলে এতদিনে মাস্টার শেষ করে ফেলতো। তৃষা কেবল মনোযোগ দিয়ে সবগুলো কথা কানে নিল। খাওয়া শেষে যখন উঠে যাবে তখন সিদ্দিক বললেন, প্রেম তো ভার্সিটি যাবে, ওকে বলে দেব সঙ্গে করে যেন তোমায় নিয়ে যায়।
একা মেয়ে মানুষ নতুন শহরে চলাফেরা করাটা বিপজ্জনক। এখন তৃষা কি করে বলবে এই শহর তার জন্য বিপদ মানেই তো প্রেম নেওয়াজ। সে থাকতে আর বাড়তি বিপদের কোনো দরকার আছে? তৃষা কোনো মতে সিদ্দিককে বলল, না দাদু আমি ম্যানেজ করে নিব। আর ধাক্কা না খেয়ে মানুষ জীবনে লড়াই করে টিকতে পারে না। একা একা পথ চিনে না চললে জীবনটা নিয়ে একটা জায়গায় পড়ে থাকতে হয়, বুঝলেন তো? সিদ্দিক কেবল মুচকি হাসলো, কি জানি সে হাসি আবার কোন কথা বলে। তৃষা তৈরি হয়ে নেয়। আজ একটু ফ্যাশন করে ওড়নাটা বুকে ঝুলিয়েছে, গালে একটু বেশি ব্লাশ লাগিয়েছে। কেউ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে রোদ তার সহ্য হয় না, তার তাপে গালটা লাল টকটকে হয়ে গেছে। কিন্তু কিংবা ড্রামা দেখিয়ে নাকি নায়িকা লজ্জা পেয়ে গাল কেমন লাল হয়ে যায় তেমন তারটা লাল হয়ে গেছে। এমন পরিস্থিতি এলে সেও না হয় কিছু একটা বলে দিবে। তৈরি হয়ে নিজে যেতেই বাড়িতে ঢুকলো প্রত্যুষ। তৃষার সাথে দেখা হতে প্রত্যুষের মুখে হাসি ফুটলো। এই যে ওভারনাইট করে সে শরীরটা যখন ঝিমে একাকার, তখন যখন ভালো লাগছিল না, প্রত্যুষের মুখে হাসি ফুটলো তৃষাকে পেয়ে। সকাল সকাল মনটা যেন ভালো হয়ে গেল, একটা মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। তৃষা অন্যটা হ্যাচড়া ছিল, তা দেখে প্রত্যুষ উঠিয়ে নেয়, বলে মিস আপনার ওড়নাটা বাড়িয়ে দিল, বলে দিল কিছু চাই। তৃষা সে যে কি লজ্জা, মন চাইবে নাকি? যা বাবা, সে তো কবেই দিল। ঠিক তখনই বাইকের হর্ন বেজে ওঠে, কি যে কর্কশ সেই শব্দ। মাথাটা নাড়িয়ে দেওয়ার মতো তৃষার চোখ তুলে তাকে দেখলো বাইকে হেলমেট পরা প্রেমকে। প্রেম হেলমেটটা খুলে আবারও তৃষার ওড়নার দিকেই তাকালো। তৃষা পাত্তা দিল না। প্রত্যুষ তার ওড়না ঠিক করে দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল। প্রেম শব্দ দূষণের জন্য আর বলতে পারলো না। তবে তৃষার মুখটা ঘুরে প্রত্যুষকে বলল, কি চাই আপনার? প্রেম তখন হেলমেট পরতে পরতে গান ধরল, চায় না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে, তুমি কারো নাও। চায় না মেয়ে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে, তুমি কারো নাও। তুমি তো আমারই, জানো না? ও এই হৃদয় তোমারই। ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে, আর পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। তৃষার প্রত্যুষ দুটোই বুঝতে পারছে না এই প্রেমের কি সমস্যা, এর জন্য একটু কথা বলতে পারছে না দুজনে। গানটা শেষ হতে বাইক দুজনের মাঝেই চালিয়ে দিয়ে তৃষা আর প্রত্যুষকে ছিটকে দুদিকে কেবল যায় না, বরং ওই ব্যাটার জন্য এত সুন্দর একটা সাক্ষাতে তৃষার ভৎসনা হয়ে যায়। ভর্তি হতে না হতেই পরীক্ষা। জীবন্ত তৃষা চায়নি এমন। মাথাটা একেবারে দিনকে দিন ফাঁকা হয়ে যাচ্ছে, কই হারিয়ে যাচ্ছে তার মেধাবী তৃষা। স্যারের বোর্ডিং লেকচার ফাঁক করে তৃষা কলমের পেছনটা চিবাচ্ছে। আজকে প্রেম ভাইয়ের সঙ্গে ভার্সিটিতে আর দেখা হলো না, নইলে তো আবার সালাম মিস হওয়া অপরাধের লালবাতি ব্রেক দিতে হতো। সেই খতরনাক একটা দস্যু ছেলে। তৃষা ঘুম পাচ্ছে, সে জিমতে ঘুমিয়ে পড়ে। ঘুমটা আচমকা ভাঙে, তখন বোতল ভর্তি পানি কেউ তার মুখে ছুঁড়ে মারে। নাক মুখ তুলে বলে কাশতে কাশতে তৃষা দফারফা অবস্থা। সে মানে একই সে জিমতে ঘুমিয়ে পড়ে। ঘুমটা আচমকা ভাঙে, বোতলের পানির দিতে সে কাশতে কাশতে তৃষার দফারফা অবস্থায়। সে সামনে তাকিয়ে দেখে পকেটে হাত দিয়ে প্রেম নেওয়াজ দাঁড়িয়ে আছে। পুরো ক্লাস তখন হাঁ করে তৃষার দিকে তাকিয়ে আছে। তৃষা একবার সবার দিকে তাকায়, কেউ কেউ মিটিমিটি হাসছে। প্রেম একটা ধমক দিয়ে বলে, কারো দৃষ্টির দিকে এসে পড়লে চোখ তুলে মার্বেল খেলবো। সে তরাক কণ্ঠে সবাই চোখ সজোরে নামিয়ে ফেলে। পুরো ক্লাসের নিচের দিকে তাকিয়ে পড়ায় মন দিল। স্যার তখনও থেমে আছে, সে নতুন জয়েন হয়েছে। প্রেমের এমন বেয়াদবি সহ্য হচ্ছে না। কাছে এসে প্রেমকে পেছন থেকে বলল, এটা টোকাই এলাকা পাওনি, এটা ক্লাস, এখানে এসব চলবে না, অন্তত আমার ক্লাসে। প্রেম পেছনে ঘুরে সরদৃষ্টে তাকায়। ও আপনি যে সপ্তাহ 3 দিন নিয়ম করে নিষিদ্ধ পল্লীতে হাওয়া লাগিয়ে আসেন তা খুব চলবে তাই না স্যার? স্যারের একেবারে মুখ বন্ধ হয়ে গেল। প্রেম তৃষার কথা বলার সুযোগ না দিয়ে তার হাতের কবজি শক্ত করে চেপে ধরল। তাতেই কুকড়ে উঠল তৃষা। চোখটা দিয়ে জল বের হতেই স্যার ভয়ার্ত কণ্ঠ বলল, মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ? প্রেম গম্ভীর কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, নিষিদ্ধ পল্লীতে যাবেন নাকি? আপনার তো বেশ অভিজ্ঞতা আছে। স্যার আর কিছু বলার মতো অবস্থায় রইল না। প্রেম জোর করে তৃষাকে টেনে ক্লাস থেকে বের করে নিয়ে আসে। পরিচিত একটা ফাঁকা রুমটা নিয়ে এসে ফের দরজায় ছিটকিনি টেনে দেয়।
তৃষা বলল, আমি আর কি ভুল করলাম প্রেম ভাইয়া? সকাল সকাল সালাম দাওনি, আপনি তো আমার সামনেই পড়েনি। ভার্সিটি আসার পর কিংবা আমি আপনাকে দেখেছি? কখনোই দেখিনি। তো কি সমস্যা? পাওনি বলে কি খুঁজে গিয়ে সালাম দিয়ে আসবে না? আর তোমার সঙ্গে তো সকালে বাড়ির গেটের সামনে দেখা হয়েছিল, দেখতে পাওনি মানে কি? ওটা তো বাসা। সেটা আমি জানি, আমাকে জানতে হবে না এমন তো নয়। আর বাসায় তোমার ভাতার লাগি। আর এখন সিনিয়র প্রেম তৃষার বুকে কোনো মতে ঝুলানো ওনাটার দিকে তাকালো। কয়েক মুহূর্তের জন্যই তাকায়, মুহূর্তে কপালে প্রসাদ শিরাগুলো ফুলে ফেপে ওঠে। সে তৃষাকে চড়া গলায় বলে, ওনাটা দাও দেখি আমার হাতে। তৃষা এবার সত্যি রাগ ওঠে, কিন্তু ডিপার্টমেন্টের সিনিয়র সঙ্গে লাগতে গেলে পুরো ভার্সিটি জীবনটা বরবাদ বানিয়ে ছাড়বে। এমনিতেই প্রথম দিন এক সালামের জন্য আজ এত কিছু, না জানে এই ঝামেলা কবে শেষ হবে। তৃষা চুপ করে নিজ থেকেই সরি চাইতে গিয়ে প্রেমের মেজাজটা আর অতিরিক্ত চড়া করে দিল। এই তুই কি ওনা দিবি জুনিয়র? ভাইয়া সরি বললাম তো, বলতে বলেছি। এটা তো আরেকটা ভুল। তৃষা নিচের দিকে তাকিয়ে গুটিয়ে যেতে প্রেম উঠে গিয়ে তার গা থেকে অনুমতি ব্যতীত ওড়না গায়েব করে নেয়, গায়ে থেকে ছিনিয়ে হাতে পেঁচিয়ে ফেলে। তৃষা তখন লজ্জায় আর রাগ মিশ্রিত অনুভূত হচ্ছিল, একই সঙ্গে ঘৃণায়ও কম ছিল না তার চোখে। তৃষা একবার ঢোক গিলে বলে, আর হবে না ভাইয়া, ওনাটা দয়া করে দেন। দয়া তো প্রেম করতে জানে না সোনা। প্রেম কি একটা ভেবে হঠাৎ করে তৃষার দিকে ওনা এগিয়ে দিতেই সে খুশি হয়ে যায়। এক হাতে প্রেম ওনাটা দিকে ডান পাখানা এগিয়ে দিল। জুতোটা ময়লা লেগেছে, একটু ওনাটা দিয়ে পরিষ্কার করে দাও তো সোনা। কিন্তু প্রেম তৃষাকে কথা বলার সুযোগ দিল না, চোখটা রাঙাতেই ভেতরের আগে গজগজ করে উঠল। তৃষা ওনাটা হাতে নিয়ে ঝুঁকে বসলো, জুতাটা একটু মুছতেই তৃষার দিকে তার গভীর দৃষ্টি গেল। কেমন যেন লাগছে। এই সোজা হও। ওড়না দিয়ে জুতা মুছেছিল পরের বার ওই ওড়না পূর্বে, নয়তো তুমি এমন কাজ করতে বাধ্য করো না যে এই ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে চলতে হয়। আর হ্যাঁ শোনো, ওনার সামনে চলাফেরা করবা। তুমি বাচ্চা নও যে অন্য কেউ সামলাবে। তৃষা মাথা নিচে নামিয়ে তখনও কেবল হু বলেই জবাব দেয়। তাতে প্রেম খুব একটা খুশি হতে পারে না। সে তড়াক করে তৃষার গায়ের থেকে ওড়নাটা নিয়ে ফোন দিয়ে একটা ছবি তুলে কাকে যেন পাঠায়। তৃষা কিছু বুঝে ওঠার আগেই আজকে কি হয়েছে কথা মুখ দিয়ে বের হচ্ছে না কেন? খাওয়া হয়নি? এই হু হা শোনার জন্য প্রেম আসেনি এখানে। তো কি শুনতে চাইন ভাইয়া? আপনি যা শুনতে চান তাই বলবো। আর আমার ওড়নাটা যার মানে চাই সামলাবে, এখানে কারোর যায় আসার তো কোনো কথা না। প্রেম তৃষার দিকে তাকায়, প্যান্টের পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় তৃষার দিকে। প্রেম সরু চোখে তৃষার দিকে তাকিয়ে সিগারেটের ঠোঁটে চেপে ধরার আগেই হাঁক ছাড়লো, সোনা সিগারেট ধরিয়ে দাও। তৃষা মুখটা আরো কালো হয়ে যায়, মনে মনে হয়তো বলছে, আরে প্রেম, আমি তোর পাশে আগুন ধরিয়ে দিব, খালি সময় দাও। কি হলো তৃষার বাচ্চা, কান্দে কি কথা চায় না? যাওয়ার অনেক রাস্তার নাম প্রেমের জানা আছে, ট্রাই করে দেখবো নাকি? তৃষা একটি দীর্ঘশ্বাস ছেড়ে প্রেমের হাত থেকে লাইটারটা নিয়ে দূরত্ব বজায় রেখে সিগারেটটা ধরানোর চেষ্টা করে, তবে দূরত্বটা একটু বেশি হয়ে যাওয়ার ফলে চেষ্টা করেও পারছে না। প্রেম সেই দৃশ্য দেখে মোটেও হাসি পায় না। তাকে মানুষ শেষ কবে হাসতে দেখেছে মানুষেরই জানা নেই। প্রেম তৃষার হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনে। তৃষার ভারী নিঃশ্বাস তার গায়ে পড়তে প্রেম চোখ বড় করে। নীরবতা ভেঙে হঠাৎ করে বলে উঠল, গরম নিঃশ্বাস আমার গায়ে পড়লে তোমার নিঃশ্বাস নেওয়ার পথ আমি বন্ধ করে দিব। আমার গরম নিঃশ্বাস সহ্য হয় না। সো নিঃশ্বাস দূরে গিয়ে ফেলো, নয়তো অফ করে ফেলো। তৃষা মুখ বুঝে কেবল সহ্য করে। ভার্সিটির সিনিয়রের সঙ্গে ঝামেলা করলে স্যারেরাও আসে না বাঁচাতে। তাই তৃষা সারা রাত ভেবে ঠিক করে প্রেম নওয়াজের সঙ্গে তর্কে যাবে না, কারণ গুণ জগতে গন্ধ ততই হবে। সব কথা মেনে চললে একসময় প্রেম নিজে থেকে বিরক্ত করা ছেড়ে দিবে। তাই এত পেঁচানো দরকার নেই। জিলিপির মতো তৃষা সিগারেট ধরিয়ে দিয়ে প্রেম লাইটারটা কেড়ে নেয়, তাকে দূরে ঠেলে দেয়। তারপর তার ওইদিকে চেয়ে ধোয়া ছাড়ে, হাতের ওড়নাটার দিকে একবার তাকিয়াতে লাগিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। তৃষার মনে ঠিক এমন করেই আগুন জ্বলছে, কারণ সে ভাবতেও পারেনি প্রেম তার ওড়নাটা পুড়িয়ে দিবে।
ওনাটা তার কি এমন ক্ষতি করেছে? কিছুক্ষণের মধ্যে কেউ একজন রুমের দরজায় নক করে। প্রেম উঠে গিয়ে দরজার সামান্য ফাঁক করে একটা শপিং ব্যাগ নিয়ে এলো। সেখান থেকে একই রকমের ওড়না বের করে প্রেম তার শরীরে ভালো মতো জড়িয়ে দিল। গলায় ঝোলানোর জন্য ওড়না দেওয়া হয় না, যেভাবে ওড়নাটা পরিয়ে দিয়েছি তেমনভাবে সবসময় যেন থাকে। এখানে ভালো ঘরের ছেলেমেয়েরা পড়ালেখা করতে আসে। ওড়না এমনভাবে গলায় ঝুলিয়ে চলাফেরা করবে না যাতে নোংরা পট্টির মেয়েদের মতো লাগে। অযথা এখানকার পরিবেশ নষ্ট করবে না। তিশা তখনও নিচের দিকে তাকিয়ে আছে। এই লোক তাকে ছোঁয়ার বাহানা কখনোই ছাড়তে চায় না। তিশা একটা ঢোক গিলে বলল, এবার আমি আসতে পারি কি? আসল কাজ তো করলামই না, এত তারা কিসের? ডায়রিয়া মশায় কিছু হয়েছে? বলে স্যালাইন আনিয়ে দিয়েছি, তবুও কাজ শেষ না করে ছাড়ছি না। কি কাজ? আগে শার্টটা তো খুলে দাও, তারপর বলছি। তিশা একটা ঢোক গিলে বলল, মানে?